কিরে হাসান, মেহমান নিয়ে আসবি আগে কইলি না যে? হাসান একটা শুষ্ক ঢোক গিলে বলে, বস ওনারা আমাকে ধরে ফেলছিল, তাই বাধ্য হয়েই ওনাদের সব কিছু বলতে হয়েছে। লিটার আবারও উচ্চ স্বরে হেসে নীলাপের উদ্দেশ্যে বলে, স্যার আছেন, ভালো কথা। মালপানি খেয়ে আরাম করেন, এরপর আমগর লোক আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আইব। নীলাপ বাঁকে হেসে লিডারের সামনাসামনি দাঁড়িয়ে বলে, আমি তো আপনাদেরকে আমাদের বাড়িতে মেহমান হিসেবে নিয়ে যেতে এসেছি লিডার সাহেব। কথাটা বলতেই আশেপাশের কয়েকজন গুন্ডা নীলাপের দিকে বন্দুক তাক করে। নীলাপ সময় নষ্ট না করে তৎক্ষণাৎ লিডারের ঘাড় চেপে ধরে উল্টো দিকে ঘুরে লিডারের গান পয়েন্ট নিয়ে নেয়। অপর পাশে থাকা পুলিশ ফোর্সও গুন্ডাদের নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। ভালোভাবে চলুন, না আদর করে নিয়ে যেতে হবে, যেটা আপনাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো হবে না। লিডার সেই অবস্থাতেও হাসছে। বল্টু, আমগর বাকি মেহমানকে নিয়ে আয় তো। বলার সাথে সাথে 10 থেকে 12 জনের মন্ড গুন্ডা অপর পাশে থাকা একটা ঘর থেকে বেরিয়ে আসে। তাদের সাথে আরও 2 জনকেও নিয়ে আসে, যাতে দেখা মাত্র নীলাপের চোয়াল শক্ত হয়ে যায়। বল্টু নামের ছেলেটি লিডারের ছেলে, কুচকুচে কালো গায়ের রং, অন্ধকারে চেহারাও ঠিকমতো বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। আশেপাশের ঘরগুলো থেকে আসা আলোর সাহায্যে চারপাশে আবছা দেখা যাচ্ছে। বল্টু নামের ছেলেটির শরীর বেশ মোটা তাজা, দেখে বোঝা যাচ্ছে অনেক কসরত করে বডি বানিয়েছে। ছেলেটির এক পাশে 3 জন লোক মিলে মাহিরকে আটকে রেখেছে, আর অন্য পাশে 2 জন লোক মিলে মোমোকে আটকে রেখেছে। মোমোর মুখের কস্টেপ খুলে দিতেই মোমো চিৎকার দিয়ে ওঠে, স্যার আমাদেরকে বাঁচান, আমাদেরকে ওরা মেরে ফেলবে। নীলাপটাও শক্ত করে লিডারকে ধরে রাখে। বল্টু নামের ছেলেটি মোমো আর মাহিরকে 2 হাত দিয়ে গান পয়েন্টে নিয়ে নেয়। আমার বাপকে ছেড়ে দে, নইলে তোর টিমের এই 2 জনকে জানে মেরে ফেলবো। বলতে বলতে বল্টু পেছনে থাকা একজনকে ইশারা করলে লোকটা একটা লাঠি দিয়ে মাহিরের পায়ে আঘাত করে। মাহির হাঁটু মুড়ে সেখানেই বসে পড়ে। কষ্টে পেঁচানো থাকায় মুখ থেকে শব্দ গঙ্গানির শব্দ ভেসে আসে। কষ্টে পেঁচানো থাকায় মুখ থেকে শুধু গঙ্গানির শব্দ ভেসে আসে। নীলাপের হাতের বাঁধন আলগা হয়ে আসে, যার ফলে লিডার সহজেই নীলাপের হাত সরিয়ে মুক্ত হয়ে যায়। সেই সাথে আশেপাশে পুলিশের লোকেরাও গুন্ডাদের কাছে জিম্মি হয়ে যায়। নীলাপ সহ সবার হাত বেঁধে গাছের সাথে আটকে রাখা হয়েছে। এর মাঝে প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে গেছে। তরু আর আপিক খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। তরু সবাইকে তো আটকে রেখেছে, এখন কি করবে? বেশি কিছু না, যেই হাত দিয়ে লাভকে বাঁধার দুঃসাহস করেছে সেই হাত দুটো কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো, সিম্পল। আপিক একটা ঢোক গিলে অন্যদিকে তাকায়। তরুণ নিঃশংসতা সম্পর্কে সে ন্যান্সিকে বাঁচাতে যাওয়ার দিন খানিকটা আন্দাজ করতে পেরেছে। এর বাইরে তরুকে মারামারি করতে দেখেনি সে। অবশ্য এসব তার কাছেও ডাল ভাত। নীলাপ অনেকক্ষণ যাবৎ হাতের বাঁধন খোলার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সে সফল হয়ে যায়। তারপর মাহিরের হাতের বাঁধন খুলতে যাবে, তখনই বল্টু নামের ছেলেটা একটা লাঠি দিয়ে নীলাপের মাথায় আঘাত করতে উদ্যত হয়। কিন্তু তার আগেই তরু এসে এক হাত দিয়ে লাঠিটা ধরে ফেলে। সেই সময় আকাশে বিদ্যুৎ চমকে নীলাপ তরুর চেহারা স্পষ্ট দেখতে পায়। আর সেই সাথে তরুর চেহারায় সেই ভয়ানক হাসি দেখে সে স্তব্ধ হয়ে যায়। আবিক এই সুযোগে সবার হাতের বাঁধন খুলে দেয়। তরু বল্টুর হাতে লাঠিটা ছাড়িয়ে নিয়ে সেটা দিয়েই বল্টুকে মারতে শুরু করে। এর মাঝে পুলিশের দলের সাথে ডাকাত দলের মারামারি লেগে যায়। তরু শুধু নীলাপকে প্রোটেক্ট করছে। নীলাপ পর্যন্ত কেউ পৌঁছাতে পারছে না। নীলাপ শুধু তরুর দিকেই তাকিয়ে আছে। তরুর ফাইটিং স্কিল দেখে সে বুঝতে পারল এ তো জুডো আর বক্সিংয়ে এক্সপার্ট। সে নিজেও এগুলো জানে। তবে তরুর ফাইটিং দেখে সে অবাক হয়েছে। সে অন্যমনস্ক হয়ে তরুর দিকে তাকিয়েছিল। তখনই একজন পেছন থেকে নীলাপে কাঁধ বরাবর ছুরি ঢুকিয়ে দেয়। নীলাপ চিৎকার করে ওঠে। চিৎকারটা শুনে তরু নীলাপের দিকে তাকাতে দেখল নীলাপ কাঁধে হাত দিয়ে নিচে বসে পড়েছে। লোকটা আবারও নীলাপকে আঘাত করতে যাবে, তার আগে তরু তার হাত দিয়ে ছুরিটা চেপে ধরে। তরুর হাত থেকে রক্ত গড়িয়ে নীলাপের উপর পড়ে। নীলাপ নিচে বসে পড়েছে। তরু ছুরিটা চেপে ধরে তার সামনে দাঁড়িয়ে আছে। নীলাপ মাথা উঁচিয়ে তরুর দিকে তাকায়। তরুর সাদা শার্টের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। রক্তগুলো তরুর নাকি অন্য কারো সেটা বুঝতে পারল না নীলাপ। বৃষ্টির পানিতে তরুর হাত থেকে রক্তগুলো পানির সাথে ধুয়ে নীলাপের মাথায় পড়ছে। নীলাপ নিজের ব্যথা উপেক্ষা করে উঠে দাঁড়িয়ে পেছনে থাকা লোকটিকে ঘুষি মেরে ফেলে দিয়ে তরুর হাত থেকে ছুরিটা ছাড়িয়ে নেয়। পেছন থেকে আরেকজন নীলাপের ওপর ছুরিতে আক্রমণ করতে নিলে তরু
পুনরায় অন্য হাত দিয়ে ছুরিটা চেপে ধরে। নীলাপ তরুর কর্মকাণ্ডে অবাক হয়ে যায়। নীলাপ পুনরায় অন্য লোকটাকেও ঘুষি দিয়ে সরিয়ে দেয়। তার কাঁধে প্রচণ্ড ব্যথা করছে। সে এক হাতে কাঁধের ক্ষত স্থানটি চেপে ধরে। তরু এতক্ষণ যাবৎ অদ্ভুত দৃষ্টিতে সেই দিকেই তাকিয়েছিল। হঠাৎ করেই তরু নীলাপের গাল দুটো আলতো হাতে চেপে ধরে নরম স্বরে জিজ্ঞেস করে, খুব ব্যথা করছে? তুমি কেন এখানে আসতে গেলে বলো তো? নীলাপ তরুর হাত সরিয়ে দিয়ে বলে। তরু নিজের পকেট থেকে একটা রুমাল বের করে সেটা দিয়ে নীলাপের ক্ষত স্থান চেপে ধরে। হয়েছে কি হয়নি সেটা তো দেখতেই পাচ্ছি, তুমি চুপচাপ এখানেই দাঁড়াও। ওর সাহস হলো কি করে তোমায় আঘাত করার? নীলাপ কিছু বলার আগে তরু দ্রুত গতিতে লোক দুটোর দিকে এগিয়ে যায়, যারা অলরেডি আবারও আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। নীলাপ পেছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর তরুর বলা কথাগুলো ভাবছে। তরু তাকে অজান্তে তুমি করে সম্বোধন করে ফেলেছে। এরই মাঝে আশেপাশে পরিবেশ শান্ত হয়ে যায়। এখন বৃষ্টির প্রকোপ কিছুটা কম, তবে আকাশের অবস্থা ভালো নয়। আবারও বৃষ্টি নামতে পারে। পুলিশের লোকেরা ডাকাত দলের প্রত্যেককে অ্যারেস্ট করেছে। তরু তো সেই দুটো লোকের হাত ভেঙে গুঁড়ো করে দিয়েছে। কিছুক্ষণ পর মাহির আর মোমো নীলাপের সামনে এসে দাঁড়ায়। ছাড়, চলুন। নীলাপ লক্ষ্য করে মাহির খুঁড়িয়ে হাঁটছে। তখন তার পায়ে আঘাত করার কারণে এমনটা হয়েছে। নীলাপ হাতে থাকা রুমালটা শক্ত করে ক্ষত স্থানে চেপে ধরে। মাহির আর মোমোর সাথে এগিয়ে যেতে লাগলো। তরু আর অভিকও পেছন পেছন আসছে। রাত 11টা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। পুলিশ সেই দলের সবাইকে গাড়িতে ওঠায়। তারপর নীলাপের সামনে এসে বলে, স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এদেরকে পর্যাপ্ত সতর্কতার সাথে রাখা হবে। আপনার অবস্থা ভালো মনে হচ্ছে না, আপনার দ্রুত হসপিটালে যাওয়া উচিত। হ্যাঁ, আপনারা রওনা হন। পুলিশের গাড়ি চলে গেলে নীলাপ মোমো আর মাহিরের সাথে অফিসের গাড়িতে উঠতে নেয়। কিন্তু তরু বাধা দিয়ে বলে, আপনি আমাদের সাথে যাবেন। আপনাদের সাথে যাব মানে? হ্যাঁ, আমি আমার এক ফ্রেন্ডের সাথে তার গাড়িতে করে এসেছি, আপনি আমার সাথেই যাবেন। নীলাপ কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই তরু নীলাপের হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করে। নীলাপ কিছু বলল না, শুধু তরুর দিকে তাকিয়ে রইল। নীলাপকে চলে যেতে দেখে মাহির আর মোমো অফিসের গাড়িতে চড়ে রওনা দিল। তরু নীলাপকে পেছনের সিটে বসিয়ে দিল, আর সেও র্যাবিট টয়টা সরিয়ে নীলাপের পাশে সিটেই বসলো। আবেগ, তাড়াতাড়ি চল। অভিক কার স্টার্ট দিল। নীলাপের অবস্থা খারাপ। একদিকে কাঁধে প্রচুর ব্যথা, অন্যদিকে বৃষ্টিতে ভেজার কারণে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। তবু সে সব কিছু সহ্য করে চুপচাপ বসে আছে। তোর আর চোখে নীলাপের গতিবিধি পর্যবেক্ষণ করছে, আর এক হাত দিয়ে সফটওয়্যারটা নাড়াচাড় করছে। 1 ঘন্টা পার হতে নীলাপের অবস্থারও খারাপ হতে শুরু করে। সে আর স্থির হয়ে বসে থাকতে পারছিল না। তোর এবার আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে নীলাপের দিকে ঝুঁকে ক্ষতস্থান দেখতে নাই। নীলাপ জ্বরে ঘরে তরুকে জড়িয়ে ধরে। তরু পুরো শরীর কেঁপে ওঠে। হৃদস্পন্দন আপনা আপনি বেড়ে যায়। নীলাপ বিড়বিড় করে বলে, শীত করছে। তরু তড়াক করে নীলাপের কপালে হাত রাখতেই বুঝতে পারে নীলাপের জ্বর এসেছে। আপিক লুকিং মিররে সব কিছু দেখছিল। সে ঠাট্টার স্বরেই বলে, প্লিজ তরু, এখানেই শুরু হয়ে যাস না। আমি তোর বড়, অন্তত একটু সম্মান তো আমিও ডিজার্ভ করি, তাই না? তরু চিন্তিত স্বরে বলে ওঠে, ওর তো জ্বর এসেছে আবিক, কি করবে এখন? আভিক একবার পেছনে ফিরে তাকালো, তারপর গাড়িটি একটু সাইডে থামিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। তরু ততক্ষণে নীলাপের শার্ট খুলে সেটা নিংড়ে নিল, তারপর সেটা দিয়ে নীলাপের মাথা সহ পুরো শরীর মুছে দিল। তোর গাড়িতে হিটার নেই? না রে, এই গরমের দিনে হিটার দিয়ে কি করব? আভিকের কথাই তরুর বেশ বিরক্ত লাগলো। আভিক সেটা উপেক্ষা করে তরুর দিকে একটা ফার্স্ট এইড বক্স এগিয়ে দিয়ে বলল, জানি না এটার ভিতরে মেডিসিন আছে কিনা, তবে ব্যান্ডেজ আছে। তুই তাড়াতাড়ি গাড়ি চালা। তরু বক্সটা খুলে সেখান থেকে অ্যান্টিসেপটিক নিয়ে নীলাপের ক্ষত স্থানে লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। নীলাপের শরীরের তাপমাত্রা বেড়ে চলেছে। তরু কি করবে বুঝতে পারছে না। ইচ্ছে তো করছিল শালা দুটোকে কেটে টুকরো টুকরো করে ফেলি, নীলাভ ছিল বলে সেটাও করতে পারছিলাম না, কিন্তু ওদের আমি দেখে নেব। আমার হৃৎপিণ্ডে ছুরি মেরেছে ওরা। তরুকে এভাবে হাঁসফাঁস করতে দেখে আবিকের ভালো লাগছিল না। তাই সে সবচেয়ে কাছের একটা মার্কেটের সামনে গাড়ি থামায়। তারপর এখন 12টার উপরে, তবে মার্কেটে বেশ কিছু দোকান এখনো খোলা। গাড়ি কেন থামালি? এনজের চিন্তায় বোধবুদ্ধি সব লোক পেয়েছে দেখছি। যাই হোক, সামনে বাজার, আমি এনজের জন্য কাপড় নিয়ে আনছি। তাড়াতাড়ি আয় প্লিজ, তারপর হসপিটালেও যেতে হবে। আবিক যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না।
এই এক্ষুনি তুই আমাকে প্লিজ বলে রিকোয়েস্ট করলি, আমি ঠিক শুনেছি। তরুর আগে চোখে তাকাতেই আবিক চুপ হয়ে যায়। ভুল সময়ে সঠিক কথা বলে ফেলেছে বেচারা। মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু পরে না ওই লোক দুটোর জায়গায় তুই আমার হাতে খুনো হয়ে যাস। আবিক তাড়াতাড়ি মার্কেটের ভেতর চলে যায়। তরু নীলাপের মাথাটা নিজের কাঁধের উপর রেখে তাকে জড়িয়ে ধরে আছে। নীলাপ নিজের চেনছে নেই, জ্বরে ঘরে শুধু বিড়বিড় করে যাচ্ছে। তরুর এবার ভীষণ রাগ উঠছে। কেন আসতে গেলে আমায় ছাড়া? একটু 2 মিনিটের জন্য সরেছিলাম, অমনি চলে এলে। তুমি কি বুঝতে পারো না এরকম করলে আমার দম বন্ধ হয়ে আসে? কেন করো এমন? বাচ্চা নাও তুমি, তখনও ছিলে না। ম্যাচিওর হও, নইলে আমার দেয়া কষ্ট সহ্য করবে কি করে তুমি? তরুর গলা শুকিয়ে আসছে। এর মাঝে আবিক ফিরে আসে। নীলাপের জন্য আনা কাপড় একটা কমফোর্টার তরুর হাতে দেয়। তখনই সে লক্ষ্য করে তরুর হাত অনেকটা কাটা, রক্ত পড়া কমেনি এখনও। আবিক এসে গাড়ি স্টার্ট দেয়। তরু নীলাপকে আবিকের আনা শার্ট পরিয়ে দিয়ে তার গায়ে কমফোর্টার জড়িয়ে দেয়। আবিক বলে ওঠে, নিজের হাতটাও যে কেটে গেছে সেই খেয়াল আছে, নাকি দিন দিন রোবটে পরিণত হচ্ছিস? তরু মনে পড়ে তখন ছুরি আটকাতে গিয়ে তার হাত দুটো কেটে গিয়েছিল। সে একটা ছোট্ট শ্বাস ফেলে ফার্স্ট এড বক্স থেকে ব্যান্ডেজ নিয়ে হাত দুটো পেঁচিয়ে নেয়। নীলাপ জ্বরে ঘরে ছটফট করছে, নিজের সেন্সে নেই সে। বারবার হ্যালুসিনেশন হচ্ছে, যেমন এখন অতীত। নীলাপ সেবার কলেজে উঠেছে। সেদিন তাদের ফার্স্ট ইয়ারের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল। ব্যাসের মাঝ মুহূর্তের প্রবল বৃষ্টি নেমেছিল। নীলাপের ছোটবেলা থেকে ঠান্ডা পানিতে সমস্যা, একটু বেশি ভিজলে জ্বর চলে আসতো। সেবার তার ব্যতিক্রম হলো না। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে শরীর কাঁপিয়ে জ্বর এলো। সে নিজের বিছানায় শুয়েছিল। কিছুক্ষণ আগেই তার বোন নেহা আর তার মা এসে তার মাথায় পানি দিয়ে গেছে, তবুও জ্বর কমার নাম নেই। নীলাপ ঘুমিয়েছিল। ঘুমের মাঝেই কপালে কারো ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করে। নীলাপ চোখ মেলে তাকায়। চোখ দুটো ভয়ানক রকমের লাল হয়ে আছে তার। পাশে থাকা পিচ্চি মেয়েটিকে দেখতে তার শুষ্ক মুখে হাসি ফুটে ওঠে। মেয়েটি আদুরে গলায় জিজ্ঞেস করে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? নীলাপ মাথা নাড়িয়ে না বলে, কিন্তু মেয়েটি ঠোঁট উল্টে কেঁদে ওঠে। নীলাপ ভয় পেয়ে যায়। তুমি মিথ্যে বলছো, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। নীলাপ কিছু না বলে এক হাত দিয়ে মেয়েটি চোখ মুছে দিয়ে বলে। মেয়েটি কান্নার মাঝেই বলে ওঠে, জানি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। নীলাপ কিছুক্ষণ চুপ করে থেকে আনমনে বলে ওঠে। তরু তলমল নয়নে নীলাপের দিকে তাকিয়ে ভাবুক ভঙ্গিতে বলে ওঠে, ভালোবাসা মানে কি? নীলাপ জ্বরে ঘরে ঠোঁট চেপে হাসলো। ও, কিন্তু আমি তো তোমায় ভালো রাখতে পারি না। তুমি সব সময় কোনো না কোনো কারণে আমার প্রতি বিরক্ত হয়ে যাও, কিন্তু আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। তাহলে কি আমি তোমায় ভালোবাসি নাকি বাসি না? নীলাপ চুপ করে রইল। তরু পুনরায় বলে উঠল, ভালোবাসা কি ভালো জিনিস? নীলাপ মৃদু স্বরে বলে, হ্যাঁ, আর আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। তরুর কান্না থেমে গেল। সে নিজের হাতটা নীলাপের কপালের উপর রেখে বসে রইল। নীলাপ চোখ বন্ধ রেখেই বলল, কি করছিস? তোমাকে ভালো রাখার চেষ্টা করছি। কিভাবে? এই যে আমি আমার হাত দ্বারা তোমার শরীরের সব তাপ নিজের ভেতর নিয়ে নিচ্ছি। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে লাভ, তারপর ভালোও থাকবে, আর আমি তোমায় ভালোবাসতেও পারবো। নীলাপ হালকা হাসলো। তারপর কয়েকটা শ্বাস টেনে নিয়ে মনে মনেই বলল, ভালোবাসা বোঝানোর জিনিস নয় তরু, অনুভব করার জিনিস। আর আমি প্রতি মুহূর্তে আমার প্রতি তোর ভালোবাসাটা অনুভব করতে পারি, কিন্তু তুই কবে পারবি? বর্তমান। নীলাপ সেই তখন থেকে পিড়পিড় করে যাচ্ছে। তরু বোঝার চেষ্টা করেও বুঝতে পারছে না সে কেন বুঝতে পারছে না। আর তার তো বোঝার কথা, তাই না? পুরোটা রাস্তা তরু নীলাপকে জড়িয়ে ধরে বসেছিল। রাত 3টার দিকে তরু নীলাপকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। আসার পথে সে নীলাপকে ডাক্তার দেখিয়ে এনেছে। নীলাপের কাঁধে 5টার মতো সেলাই দিতে হয়েছে। দরজায় নক করতে সাবিনা গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে নীলাপের এই অবস্থা দেখে সে কান্না করে দেয়। তরু আর আবিক নীলাপকে ধরে ড্রয়িং রুমের সোফায় এনে বসায়। বাড়ির সবাই ড্রয়িং রুমে বসেছিল। তরু হসপিটালে থাকাকালীন বাড়িতে কল করে নীলাপের অবস্থা সম্পর্কে জানিয়ে দিয়েছিল, তাই এতক্ষণ যাবৎ সবাই ড্রয়িং রুমে বসেছিল। সাবিনা ছুটে যায় নীলাপের কাছে। আমার নীলাভের এই অবস্থা কিভাবে হলো? তরু ভীষণ ক্লান্ত লাগছে, তাই আবিক সবাইকে সব কিছু বুঝিয়ে বলে তার সাথে এও বলে যে ত্রিনার পুরোটা সময় নীলাভকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, যার কারণে ত্রিনার হাতের দুটোও কেটে গেছে। তবুও শেষ পর্যায়ে নীলাভের উপরে একটা ছুরি চালিয়ে দেয়।
নাহিদ বলল। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তরু নীলাভের পাশেই বসেছিল। ভাইয়া ও আমার ফ্রেন্ড আভিক। আভিক বসা থেকে দাঁড়িয়ে বলল। ত্রিনা তুই থাক, আমাকে যেতে হবে। যারা বলল। সে কি ভাইয়া, আপনি এত রাতে যাবেন কেন? সরি বোন, আমাকে যেতে হবে বলে আভিক বাড়ি থেকে বেরিয়ে যায়। যারা গিয়ে তরুর সামনে দাঁড়িয়ে বলে, আপু তুমি আমার সাথে রুমে চলো, তোমার সারা শরীরে রক্ত লেগে আছে, কাপড় চেঞ্জ করে নেবে। তরু সবার উদ্দেশ্যে বলে, আমি ঠিক আছি, স্যার অবস্থা ভালো নয়, আপনারা ওনাকে ওনার রুমে রেখে আসুন, ওনার রেস্টের প্রয়োজন। সাবিনা বলল, হ্যাঁ হ্যাঁ নাহিদ ওকে রুমে নিয়ে চল। নীলাভ বর্তমানে নিজের সেন্সে আছে, শুধু অতিরিক্ত রক্তক্ষরণ আর জ্বরের কারণে শরীর দুর্বল লাগছে। আমি ঠিক আছি, তোমরা তো ব্যস্ত হও না। সাবিনা চোখ দুটো মুছে বলে, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, নাহিদ ওকে রুমে নিয়ে যা। নাইট ধরে ধরে নীলাভকে তার রুমে এনে শুয়ে দেয়। সবাই নীলাভের সামনে দাঁড়িয়ে আছে, আর তরু দরজার সামনে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। নাজমুল সাহেব বলেন, সবাই এবার চলো, ওকে একটু রেস্ট নিতে দাও। সাবিনা নীলাভের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমরা যাও, আমি এখানেই থাকবো। সবাই এক এক করে নিজেদের রুমে চলে যায়। তরু চলে যেতে নিলে সাবিনা পেছন থেকে ডাক দেয়, রানা এদিকে এসো। রানা গিয়ে সাবিনার সামনে দাঁড়ায়। সাবিনা তার দিকে তাকিয়ে বলে, অনেক অনেক ধন্যবাদ নীলাভকে প্রোটেক্ট করার জন্য, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। এইসব কথা কেন বলছেন আন্টি? আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি। একজন সিআইডি হওয়ায় আশেপাশের সবাইকে রক্ষা করার চেষ্টা করা দায়িত্ব আমার। নীলাভ চোখ বন্ধ করে সবকিছু শুনছিল। রানা তার দিকে তাকিয়ে বলে, ওনার শার্টটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, প্যান্টটা চেঞ্জ করে নিতে বলবেন, নয়তো আরো বেশি ঠান্ডা লেগে যাবে। সাবিনা পুনরায় তরুর দিকে তাকায়। তরুর হাতে থাকা সফট টয়টা আর নীলাভের শার্টটা অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে, কিন্তু কিছুই বলেনি। কী বা বলবে? তরু নিজের হাতে থাকা নীলাভের শার্টটা সাবিনার দিকে এগিয়ে দিয়ে বলে, আন্টি এটা ওনার শার্ট। সাবিনা তরুর হাত থেকে শার্টটা নিয়ে নিল, যদিও তরুর মোটেও সেটা দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সাবিনা যে এটার দিকে তাকিয়েছিল সেটা সে লক্ষ্য করেছে। তুমি এবার নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নাও মা। তরু মাথা নেড়ে নিজের রুমের দিকে চলে যায়। সাবিনা নীলাভের পাশেই বসেছিল। নীলাভ চোখ মেলে তার দিকে তাকায়। মা তুমি কেন এখানে বসে আছো? প্লিজ ঘুমো গিয়ে, নয়তো শরীর খারাপ করবে। তা নিয়ে তোর আর ভাবতে হবে না, আমার কথা ভাবলে তো নিজের খেয়াল রাখতি। নীলাভ বিরক্ত হয়ে যায়। সে আস্তে আস্তে উঠে বসে। কি হলো, উঠছিস কেন? সাবিনা নীলাভকে ধরে ওয়াশরুমে দিয়ে যায়। নীলাভ ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। তারপর সাবিনা তাকে শুয়ে দেয়। ডাক্তার বাম কাঁধে ভর দিয়ে শুতে বলেছে, কারণ আঘাতটা ডান কাঁধে পেয়েছে। ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়ায় এখন ব্যথা করছে না, তবে জ্বরে তাকে কাবু করে ফেলেছে। সাবিনা একটা বাটি আর কাপড়ের টুকরো এনে নীলাভের মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। এদিকে তরু কাপড় চেঞ্জ করে কিচেনে চলে এলো। ডাক্তার নীলাভকে অনেকগুলো মেডিসিন দিয়েছে, কিছু খেয়ে তারপর ওষুধগুলো খেতে হবে। এজন্যই তরু কিচেনে এসে কিছু বানানোর জন্য, কিন্তু তার হাতে ক্ষত থাকার কারণে সে কিছুই ধরতে পারছিল না। এই কারণে তার ভীষণ বিরক্ত লাগছে। তরু হাতের দিকে খেয়াল না দিয়ে নীলাভের জন্য চিকেন স্যুপ বানায়। নীলাভের রুমের দরজার সামনে এসে সে দেখতে পেল সাবিনা নীলাভের মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। হঠাৎ করেই তার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জন্মের সময় তার মা মারা গিয়েছে, তাই মায়ের আদর ভালোবাসা কাকে বলে সে তো জানে না। তবে আজ সেই শূন্যতা সে আবারও অনুভব করলো। তার মা থাকলে হয়তো তাকে এইভাবেই বুকে আগলে রাখত। নির্ঘুম রাতগুলোতে হয়তো তার মা তার মাথায় হাত বুলিয়ে দিত। সবচেয়ে বড় কথা, তার মা থাকলে তাকে এই পর্যন্ত এত কিছু সহ্যই করতে হতো না। তরুর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারত তার মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। কষ্ট আদৌ কি তরু কষ্ট অনুভব করে? কষ্ট আদৌ কি তরু কষ্ট অনুভব করে? ভাবতেই তরুর চল শক্ত হয়ে যায়। সে কষ্ট পায় না, কিছুতেই পায় না। যার জীবনটাই কষ্টে গড়া, তার কাছে আলাদা করে কষ্টের কোনো ভূমিকাই নেই। তরুকে ট্রে হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সাবিনা অবাক হয়। রানা তুমি? তরুর ধ্যান ভাঙল। সে এগিয়ে এসে সামনে থাকা টি টেবিলে এনে তার উপর স্যুপের বাটিটা রাখলো। তিনার নাম শুনে নীলাভ চোখ মেলে তাকায়। হ্যাঁ আন্টি, আসলে ডক্টর বলেছে কিছু খাইয়ে ঔষধ খাইয়ে দিতে। আমি ভেবেছি বাইরের জিনিস না খাওয়ানোই ভালো, তাই ওনার জন্য স্যুপ বানিয়ে আনলাম।
আপনি ওনাকে খাইয়ে দিয়ে ওষুধগুলো খাইয়ে দেবেন। সাবিনার চোখ দুটো পানিতে চিকচিক করছে। মেয়েটা নিজের হাতের এই অবস্থা নিয়ে তার ছেলের জন্য স্যুপ বানিয়ে আনলো, ভাবতে তার শরীর শিউরে উঠছে। হাতের এই অবস্থা নিয়ে তুমি কেন আনতে গেলে? আমাকে বা যারাকে বলতে পারতে। আমি জারার রুমের সামনে গিয়ে দেখি ওরা ঘুমিয়ে গেছে। এত রাত পর্যন্ত জেগেছিল তাই আর ডাকিনি। আর আপনি এমনিতেও কাটাকাটি করছেন, সেই জন্যই ভাবলাম আমি বানিয়ে আনি। নীলাপ বিনা বাক্যে তরুর দিকে তাকিয়ে আছে। মূলত তার দৃষ্টি তরুর হাতের দিকে নিবদ্ধ। তরু নীলাপের দিকে তাকাতে দেখলো সে তার হাতের দিকে তাকিয়ে আছে। নীলাপের তাকানো দেখে তরুর কেমন যেন লাগলো। নীলাপের মনোভাব বোঝা যাচ্ছে না। তরু নিজের হাত দুটো আড়াল করে নিল। আমি আসি আন্টি। চলে যায়। রুমে এসে একটা স্লিপিং পিল খেয়ে র্যাবিট টয়টা জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। এদিকে সাবিনা নীলাপকে স্যুপ খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। ভোর 5টা। সাবিনা নীলাপের মাথায় জলপট্টি দিতে দিতে ঘুমিয়ে গেছেন, কিন্তু নীলাপ ঘুমায়নি। জ্বর হয়তো কমেছে কিছুটা। সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। মেডিসিন খাওয়ার ফলে এখন অনেকটা ভালো লাগছে। সে উঠে আলমারির ড্রয়ার থেকে একটা ফার্স্ট এইড কিট আর চাবির গোছা বের করলো। তারপর সেটা নিয়ে তরুর রুমের সামনে এসে দাঁড়ায়। তরু রুম লক করে ঘুমিয়েছে। নীলাপ চাবি দিয়ে দরজা লক খুলে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নীলাপ হাতটা গিয়ে লাইটটা অন করে বিছানার দিকে তাকিয়ে দেখলো তরু উপর হয়ে টয়টা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মাথার সামনে ছোট চুলগুলো মুখের উপর পড়ে আছে। বাম হাতটা খাটের একদম মেঝে ছুঁই ছুঁই। নীলাপ লক্ষ্য করে দেখলো হাতের ব্যান্ডেজ বেয়ে বিন্দু বিন্দু রক্ত ফুলরে চুইয়ে পড়েছে। নীলাপ রাগি চোখে তরুর দিকে তাকায়। মেয়েটাকে আদৌ মানুষ? ব্যথা বলতে কিছু নেই, হাত ধরে কতটা কেটে গেছে, তারপরে কিভাবে আমার নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, নিচে থেকে কোনো খেয়াল নেই। সে আসে আবার আমার খেয়াল নিতে। নীলাপ খাটের সামনে এসে মেঝেতে বসে পড়ে। তারপর তরুর হাতটা নিজের হাতে নিয়ে পুরনো ব্যান্ডেজটা খুলে নতুন করে মেডিসিন লাগিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দেয়। তরু যখন নীলাপের জন্য স্যুপ বানিয়ে নিয়ে গিয়েছিল তখন নীলাপ তরুর হাতের দিকে তাকিয়ে দেখেছিল তরুর হাতের ব্যান্ডেজ রক্তে ভেজা, যা দেখে সে বুঝতে পারে যে এই মেয়ে নিজের হাতে কোনো ট্রিটমেন্ট করবে না। নীলাপ তার কাজ শেষ করে উঠে দাঁড়ায়। তরু যেভাবে শুয়ে আছে নীলাপ ফুরকুচকে তাকায়। মোটরে গেল নাকি? কোনো হেলদোল নেই দেখছে। নীলাপ একটা শুষ্ক ঠকিল। তার সন্দেহ দূর হলো না। সে মেয়েটার হাত ধরে পালস চেক করতে লাগলো। মেয়েটার পালস খুব স্লো। নীলাপ একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। সে ঘুরে চলে আসতে নেবে, তখনই তার নজর যায় পাশে থাকা টেবিলের উপরে রাখা স্লিপিং পিলগুলোর দিকে। সে ভালো করে চেক করে বুঝতে পারে সেগুলো ঘুমের ওষুধ। এটুকু বয়স ইনসোমনিয়া আছে মেয়েটার? অবশ্য রোগ কারো বয়স বিবেচনা করে না। নীলাপ মেডিসিনগুলো পুনরায় টেবিলের উপর রেখে চলে আসতে নেবে, ঠিক তখনই তরু ঘুমের ঘরে তার হাত চেপে ধরে। নীলাপ হতভম্ব হয়ে যায়। এত গভীর ঘুমের মাঝেও কিভাবে মেয়েটা তার হাত ধরল। নীলাপ হাত ছাড়িয়ে ঘুরে এসে তরুর সামনে বসলো। আনমনি বলে উঠল, আই ডোন্ট লাইক ইউ, ওকে? মানবতার খাতিরে এসছে, এর থেকে বেশি কিছু মনে করবে না। তরু তড়াক করে চোখ মেলে তাকায়, যা দেখে নীলাপ ঘাবড়ে যায়। তরু তড়িৎ গতিতে উঠে বসে। ইউ ডোন্ট লাইক মি, বাট ওয়াই? নীলাপ উঠে চলে আসতে নিলে তরু পেছন থেকে বলল, পালিয়ে যাওয়ার অভ্যাসও আছে দেখছি। নীলাপ ফিরে এসে বলে, পালিয়ে যাচ্ছি না, শুধু আপনার সাথে কথা বলতে আগ্রহী নয়। কেন, কি করেছি আমি? সবার সামনে প্রমাণ করে দিলেন আমি নিজেকে রক্ষা করতে পারি না। যদিও বাস্তবতা পরে উল্টা, আপনি বারবার আমার কাছে বাধা হয়ে দাঁড়িয়েছেন, আমাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করেছেন, যেচে পরে আমাকে হেল্প করতে গেছেন। আমি আপনাকে হেল্প করতে বলিনি। ও, সেই জন্য লাইক করেন না? নীলাপ তরুর দিকে তাকায়। মেয়েটার চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে, হয়তো শরীর ভালো না, তাতে অবশ্য তার কিছু যায় আসে না। তাহলে আমি চাইও না যে আপনি আমায় লাইক করুন, কারণ আমি সব সময় আপনাকে হেল্প করব। ওয়াই? আপনি আমাকে লাইক করেন? তরু কোনো প্রকার ভনিতা না করি বলল, ইয়া, আই লাইকড ইউ ফ্রম দ্য স্টার্ট। নীলাপ ফুরকুচকে মুখ বাঁকিয়ে বলল, আপনি ভালোবাসেন একজনকে আর লাইক করেন আরেকজনকে? হ্যাঁ, আপনার কোনো সমস্যা? নীলাপ রেগে যায়। অবশ্যই সমস্যা। আপনি কেন আমাকে লাইক করবেন? দ্যাটস মাই চয়েস। আপনার এখানে আসাটাই ভুল হয়েছে আমার। আপনার মতো মেয়েকে মানবতা দেখানো উচিত না। নীলাপের আচরণে তরু স্তব্ধ হয়ে গেল। নীলাপ তার পরিচয় না জেনেও তার সাথে একই ধরনের বিহেভ করে, কিন্তু কেন? নীলাপ চলে আসতে নিলে তরু পুনরায় তার হাত টেনে ধরে তার মুখোমুখি দাঁড়িয়ে বলে, আপনি আমায় ঘৃণা করেন? নীলাপ তরুর হাত ছাড়িয়ে নেয়।
নো। তরু হঠাৎ করে জিজ্ঞেস করে ওঠে, ভালোবাসেন? নীলাভ পুনরায় মুখ বাঁকিয়ে বলে, অবভিয়াসলি নো। তরু বিরক্ত হলো, তারপর অন্যদিকে তাকিয়ে বলল, মিথ্যে বলছেন। আপনি আমাকে ভালোবাসেন, নয়তো ঘৃণা করেন, সেই জন্যই এভাবে আমার সাথে কথা বলেন। নীলাভ অবাক হয়ে তরুর দিকে তাকায়। কেন ভয় পাচ্ছেন? এই যে ভালোবেসে ফেলবেন সেই ভয়? নীলাভ রেগে যায়, মেয়েটা অনেক আজে বাজে বকে। নো, আপনাকে ঘৃণা করে ফেলবো, সেজন্য দূরে থাকতে বলছে। তোর অবাক চোখে নীলাভের দিকে তাকায়। নীলাভ রেগে গেছে, সে রেগে গেলে যা ইচ্ছে তাই বলে ফেলে। এবারও সেটাই হলো। আপনার চেহারাটা দেখলে আমার বিরক্ত লাগে, কারণ আপনার এই চেহারাটা এমন একজনের সাথে মিলে যায় যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। তাই আমার থেকে দূরত্ব বজায় রাখুন। আমি চাই না শুধু শুধু আপনাকে ঘৃণা করতে। নীলাভ চলে যেতে তরু মেঝেতে বসে পড়ে। মাথাটা ভন ভন করছে তার, বুকের ডান পাশটা প্রচণ্ড ব্যথা করছে, হাত পা আপনা আপনি কাঁপছে, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। তরু নাকে হাত দিয়ে দেখলো, নাক দিয়ে রক্ত পড়ছে ক্রমাগত। তরু অসহায় কণ্ঠে বলতে লাগলো, আমাকে এখনো ঘৃণা করেন কেন? তোমার বোনকে খুন করেছি বলে? কিন্তু আমি তো খুন করিনি আমি। বিড়বিড় করতে করতে তরু সেখানে সেন্সলেস হয়ে যায়। সকাল 9টা। যারা তরুকে নাস্তা করতে ডাকতে এলো। কয়েকবার নক করার পরও ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে যারা দরজায় ধাক্কা দিল। ধাক্কা দিতে দরজা খুলে যায়। যারা ভেতরে ঢুকে তরুকে নিচে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে উঠল। নাজমুল নাহিদ সবেমাত্র নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। যারা চিৎকার শুনে সেখানে আসে। নীলাভও কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে বের হয়েছে মাত্র। সেও যারা চিৎকার শুনে তরুর রুমে আসে। এক এক করে বাড়ির সবাই তরুর রুমে এলো। তরুকে নিচে পড়ে থাকতে দেখে সবাই অবাক হয়ে যায়। যারা তো তরুর অবস্থা দেখে চিৎকার করে কাঁদছে। নাহিদ এসে তাকে জড়িয়ে ধরে। তরুর নাক থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে। সাবিনা তড়িঘড়ি করে তরুর সামনে এসে বসে, চিন্তিত কণ্ঠে বলে ওঠে, ওর কি হলো? নাহিদ, ডাক্তারকে কল কর তাড়াতাড়ি। নাজমুল সাহেব বলেন, আগে ওকে ফ্লোর থেকে তুলে খাটে শোয়াও। নাহিদকে তরুকে কোলে করে খাটে শুয়ে দিল। নীলাভ চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসে। তরুকে চেক করে বলে, ওনার প্যানিক অ্যাটাক হয়েছিল, সেই সাথে প্রেশার ফল করেছে। কথাটা শুনে সবাই চমকে যায়। তরুর কেন প্যানিক অ্যাটাক হয়েছে সেটাই ভাবছে সবাই। নীলাভের একটু খারাপ লাগলো, হয়তো তার বলা কথাগুলোই রানাকে টার্গেট করেছিল। তবে সে তো কথাগুলো রাগের মাথায় বলে ফেলেছিল। ডাক্তার তরুর হাতে একটা স্যালাইন লাগিয়ে দেয়। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো খাওয়াবেন, আর দেখবেন উনি যেন খাবার স্কিপ না করে। আমার মনে হচ্ছে উনি খাবার ঠিকমতো খাচ্ছেন না, সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। যারা কান্নার মাঝেই বলে ওঠে, আমি আপুর দিকে পর্যাপ্ত খেয়াল দেইনি, সবকিছু আমার জন্যই হয়েছে। ডাক্তার চলে যেতে সাবিনা একটা কাপড় ভিজিয়ে এনে তরু পুরো চেহারা মুছে দেয়। তরুর এই অবস্থা দেখে যারা সাথে সাথে তারও অনেক খারাপ লাগছে। মেয়েটার প্রতি তার আলাদাই একটা মায়া কাজ করে। তাই মেয়েটাকে এই অবস্থায় দেখতে তার মোটো ভালো লাগছে না। প্রায় 2 ঘন্টা পর তরুর জ্ঞান ফেরে। যারা তার পাশেই বসেছিল। নাহিদ আর নাজমুল অফিসে চলে গেছে। নীলাভ নিজের রুমে শুয়ে আছে। আজকে অফিস বন্ধ। টিমের অনেকে আহত হয়, আজকে সবার ছুটি। নীলাভ শুয়ে শুয়ে ভাবছে রানাকে তখন সেভাবে বলাটা ঠিক হয়নি। অবশ্য তার নিজেরও দোষ ছিল না। রানাকে দেখলেই তার তরুর কথা মনে পড়ে যায়। সে চায় না তাকে মনে করতে। তবে এখন থেকে সে নিজের রাগের উপর কন্ট্রোল রাখবে। রানাকে যা ইচ্ছে তাই বলে দেবে না। নীলাভ নিজের ফোনে স্ক্রলিং করছিল, তখনই তার চোখের সামনে আয়ুর একটা ছবি আসে। আয়ু নিজের ইনস্টাগ্রাম আইডিতে একটা ছেলের সাথে কয়েকটা ছবি শেয়ার করেছে। ক্যাপশনে লেখা। ছবিটা দেখে নীলাভের ঠোঁটের কোণে একটা বিদ্রুপের হাসি ফুটে ওঠে। তার মোটেও খারাপ লাগছে না। সে অবশ্য তাকে বিয়ে করার জন্য কখনো পাগল ছিল না, শুধুমাত্র প্রতিজ্ঞাটা রক্ষা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ হয়তো সেটা চায়নি। মেয়েটা শুধুমাত্র তাকে ব্যবহার করে গেছে। সে সবসময় বুঝতে পারত তার থাকা না থাকায় আয়ুর কিছু যায় আসেনি কখনো। সে অনেক চেষ্টা করেছিল আয়ুকে ভালোবাসতে, কিন্তু পায়নি। কেন পায়নি সেটা অবশ্য সে জানে, শুধু আয়ুকেই কেন। সে জীবনে কাউকেই কখনো ভালোবাসতে পায়নি, আর বাকি জীবনেও পারবে না। নীলাভ ফোনটা রেখে ঘুমানোর চেষ্টা করে। এদিকে কিছুক্ষণ আগে স্যালাইন শেষ হয়েছে। যারা তরুকে খাইয়ে দিচ্ছে। তরু খাবে না বলতে চেয়েও বলতে পারে না, কারণ সাবিনা তার সামনে বসে আছে। তার চোখে মুখে চিন্তার ছাপ। তুমি সবার খেয়াল রাখো, শুধু নিজের খেয়ালটা রাখো না দেখছি।
আন্টি তেমন কিছু না, সেখানে অনেক ঝামেলা হয়েছিল তো সেই জন্যই একটু অসুস্থ হয়ে পড়েছি। আপনারা প্লিজ আমায় নিয়ে টেনশন করবেন না। তুমি খাবারটা খেয়ে একটু রেস্ট নাও। আর যারা তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি ওকে খাইয়ে দিয়ে ড্রয়িং রুমে এসো, আমি সেখানেই আছি। সাবিনা চলে গেলেন। যারা তখন থেকে ফ্যাস ফ্যাস করে কেঁদে যাচ্ছে, তরু এবার বিরক্ত হয়ে বলল, আমি কি মরে গেছি নাকি? এভাবে কাঁদছিস কেন? যারা চুপ হয়ে যায়। তরু বুঝতে পারে যে এভাবে বলাটা ঠিক হয়নি। সে নরম স্বরে বলল,